আমার স্বামী একজন ডাক্তার, সে আমাকে রোজ রাতে একটা করে ইনজেকশন দেয়, পর্ব 2। আজ রাতে আমার স্বামী যখন আমাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়ায়, কিন্তু সেদিন আমি ঘুমাইনি, আমি ঘুমানোর ভান করেছিলাম। সে যখন আমার রুম থেকে বেরিয়ে যায়, আমি তার পিছু নিলাম। আমার স্বামী ঘর থেকে বেরিয়ে ঘরের পেছনে দরজা দিয়ে একটা স্টোর রুমে যায়, আমি তার পেছন পেছন যাচ্ছিলাম। আমি প্রথমে আস্তে আস্তে পা ফেলছিলাম যাতে কেউ বুঝতে না পারে যে আমি আমার স্বামীর পেছনে আছি। আমি তো তখন ভাবতে থাকি যে এত রাতে আমার স্বামী আসলে কোথায় যায়। সে দেখলাম একটা গুদাম ঘরে ঢুকলো। সে গুদাম ঘরের দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়লো। আমি বাহিরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু সে কিছুতেই বেরিয়ে আসলো না। কিছুক্ষণ পর আমি খুব উদ্বিগ্ন হয়ে গুদাম ঘরের দরজাটা খুলে ভেতরের দিকে একটু উকি মারলাম, কিন্তু ভেতরে সেই দৃশ্যটা দেখে আমার কলিজাটা একদম কেঁপে উঠলো, কারণ ভেতরে তো কেউ নেই। আমি দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে গিয়ে দেখি কিছু মাত্র পুরাতন জিনিসপত্র পড়ে আছে। আমি ভাবতে লাগলাম যে আমার স্বামী তাহলে গেল কোথায়। এই ঘরে তো কোনো জানালাও নেই যে সে জানালা দিয়ে কোথাও বেরিয়ে যাবে। ভাবতে ভাবতে আমি আনমনে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে দেখি আমার পায়ের সাথে একটা কাপড় লেগে কাপড়টা ওই জায়গা থেকে সরে গেল। কাপড়টা যখনই সরে গেল, আমি নিচের দিকে তাকিয়ে একটা জিনিস আবিষ্কার করতে পারলাম। জিনিসটা দেখে তো আমি ভয় পেয়ে গেলাম। নিচের দিকে তাকিয়ে দেখি একটা দরজা আছে, আর দরজার সামনের দিকে একটা ছোট সিঁড়িও আছে। কাঁপতে কাঁপতে যখন সিঁড়িটার সামনে এগিয়ে গেলাম, সবকিছু ভেতরের গুলো দেখে আমি তো ভয় পেয়ে গেলাম। সবকিছু দেখে আমার কৌতূহল আরো বেড়ে গেল। এই জন্য আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে শুরু করলাম। সিঁড়িটা পুরো ভেঙে যখন আমি ভিতরে পৌঁছালাম, তখন সবকিছু দেখে আমি আবার অবাক হয়ে গেলাম। নিচে তাকিয়ে আমার স্বামীকে দেখলাম কয়েকজন লোকের সাথে কথা বলতে। এসব দেখে তো আমি ভয় পেয়ে ঘাবড়ে গেলাম। আমি পিছনের দিকে লুকিয়ে পড়লাম যাতে কেউ আমাকে দেখতে না পায়। আমি তো কখনোই ভাবতে পারিনি যে আমার বাড়ির নিচে এরকম একটা লুকানো ঘর আছে। আমার স্বামী তখন সিগারেট খাচ্ছিল, আর তার সাথে দুজন লোকও ছিল, যদিও তাদের মুখ ঢাকা ছিল। আমার স্বামীকে এই প্রথম আমি সিগারেট খেতে দেখলাম। সে দুজন লোকের সাথে কথা বলছে। তারা কি যেন কথা বলছিল। তাদের কথাগুলো শোনার খুব ইচ্ছা হচ্ছিল আমার, কিন্তু এত দূরে থেকে আমি পুরো কথা শুনতে পাইনি, টুকরো টুকরো কথা শোনা যাচ্ছিল। তারপর আমি দেখলাম যে ওরা পেছন দিকে এগিয়ে গেল। আমি এটা ভেবে অবাক হই যে পেছন দিকে আরেকটা ঘর আছে। এরপর ওদেরকে পিছু করতে করতে আমি সামনের দিকে গিয়ে একটা দরজার পেছনে লুকিয়ে পড়লাম। দরজার ফাঁক দিয়ে আমি ভেতরের দৃশ্যটা দেখতে পেলাম। সেখানে অনেক সোনা দানা টাকা পয়সা জমা আছে। এসব জিনিসপত্র দেখে আমার চোখ তো ছানা বড়া হয়ে গেল। আমার স্বামী এত টাকা কোথা থেকে পেল? এরপর একটা জিনিস দেখতে পেলাম যে ওই রুমের ভেতর চেয়ারের উপর একটা লোককে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এর একটু পর দেখে আমার স্বামী আর ওই লোক দুইজন সেই ঘর থেকে বেরিয়ে আসছে। আমি তো ভয়ে সেখান থেকে ছুটে পালাতে চাইছিলাম, কিন্তু পালাতে পারলাম না। আমি সেখানে লুকিয়ে পড়লাম আবার। এরপর আমার স্বামী যখন ওই ঘর থেকে বেরিয়ে গেল, আমারও ইচ্ছা হচ্ছিল আমি ঘর থেকে বেরিয়ে যাই, কিন্তু আমার আরেকটা জিনিস জানার খুব ইচ্ছা হলো যে ওই ঘরে আসলে কাকে বেঁধে রাখা হয়েছে। আমি যখন ওই ঘরটার ভিতর আবার ঢুকলাম, আমি গিয়ে দেখি সত্যি সত্যি একজনকে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার মুখটা কালো কাপড়ে ঢাকা ছিল। আমি যখনই তার কাছে এগোতে লাগলাম, আমার পায়ের শব্দ শুনে সে চিৎকার দিয়ে বলল, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। গলার আওয়াজটা একজন মহিলার ছিল। আমি তাড়াতাড়ি করে তার মুখের কালো কাপড়টা সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে দেখি হ্যাঁ, এটা একজন মহিলাই। আমি তো তাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালাতে চাইলাম। সেই মহিলা আমাকে তখনই আটকে দেয় আর আমাকে বলে, প্লিজ আমাকে বাঁচাও। আমি তো ভয় পেয়ে গেলাম, কিন্তু মনে মনে একটু সাহস জোগালাম। আমি তার বাঁধনটা খুলে দিলাম। সাথে সাথে সে আমাকে ধন্যবাদ দিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে আর এখানে কি করছো? সে আমাকে বলতেছে, আমি মরিয়ম, কিন্তু তুমি কে? আমি তখন তাকে বললাম, আমি ডাক্তার সাহেবের ওয়াইফ। আমি আমার স্বামীর পিছু নিয়ে এখানে এসেছি। তারপর সে আমাকে একটা ভয়ঙ্কর কথা বলে। সে বলে আমার স্বামী নাকি কোনো ডাক্তারই নয়। এই কথা শুনে আমি তো প্রচন্ড ঘাবড়ে গেলাম। আমি তাকে বললাম, এসব কি বলো তুমি? এরপর সে আমাকে যে কথাগুলো বললো সেগুলো শুনে আমি একটা ঝটকা খেলাম। সে আমাকে বলল আমার স্বামী নাকি একজন ডাকাত দলের সর্দার। তাদের 5 জনের একটা টিম আছে। তারা প্রতিদিন চুরি করে আর চুরির জিনিসপত্রগুলো এক জায়গায় জমা করে। শুধু তাই নয়, এই চুরির জিনিসপত্রগুলো তারা অন্যান্য শহরেও পাচার করে। আমি তো তাকে বললাম, আমি একদমই বিশ্বাস করি না এসব। আমি জানি আমার স্বামী একজন ডাক্তার। সে আমাকে বলে, তুমি আসলে কিছুই জানো না, কারণ আমিও তোমার স্বামীর দলেরই সদস্য। আমি তো এটা শুনে কেঁপে উঠলাম। তাকে বলি, তুমি যদি ওদের সদস্যই হয় তাহলে তোমাকে কেন বেঁধে রেখেছে? সে একটু হেসে দিয়ে বলে, আগে তুমি আমার পুরো ঘটনাটা শুনো। তারপর সে পুরো ঘটনাটা আমাকে খুলে বলে। ও বলে যে ওরা সবাই ডাকাত। আমরা শুধু চুরি করি না, আমরা চুরির মাল অন্য শহরে বিক্রিও করি। আমরা এসব করে অনেক অনেক টাকা জমিয়েছি, পুলিশের যাতে আমাদের সন্দেহ না হয়, যার কারণে আমরা সবাই এক একজন এক এক রকমের ছদ্মবেশ ধরে আছি। আমি একজন নার্সের ছদ্মবেশ ধরেছিলাম। ক্লিনিকে একজন ডাক্তারের দরকার ছিল, তাই তোমার স্বামীকে আমরা ডাক্তার সাজিয়ে দিই, এসব যাতে কেউ ধরতে না পারে, যার কারণে আমরা এরকম নাটক সাজাই সবসময়। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ একদিন তুমি আমাদের জীবনে চলে এলে। মনে হয় তুমি কোথাও শপিং করতে গিয়েছিলে, সেই শপিং মলে আমরা গিয়েছিলাম ডাকাতি করতে। ওই সময় তোমার স্বামী মানে আফজাল তোমাকে দেখে পছন্দ করে ফেলে, আর তখনই সে সিদ্ধান্ত নেয় তোমাকে বিয়ে করবে। আফজাল তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল, এই জন্য তোমার বাবা মায়ের কাছে তোমার বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তু তোমার বাবা মা তো আফজালের বাবা মার সাথে দেখা করতে চায়।
তখন তো আমরা বিপদে পড়ে গেলাম। এই জন্য আমরা একটা বুদ্ধি বের করলাম যে আমি ওর বোন সেজে তোমাদের বাড়িতে গেলাম, গিয়ে তোমার সাথে ওর বিয়েটা পাকাপোক্ত করে এলাম। এরপর তোমার সাথে ওর বিয়েটা হয়ে গেল। বিয়ের পর থেকে আফজাল রাতের বেলা চুরি করতে বেরোতো না, যার কারণে আমাদের দলের খুব ক্ষতি হয়ে যাচ্ছিল। কারণ তোমার স্বামী আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিল। আমরা তো খুব চিন্তিত হয়ে গেলাম যে আমাদের এত লস আমরা কিভাবে সামলাবো। এরপর একটা উপায় বের করি। আফজাল একটা ডাক্তারের সাথে পরামর্শ করে তোমাকে খাবারের সাথে একটা ওষুধ খাওয়াতো, যার কারণে তোমার শরীরে প্রচন্ড ব্যথা অনুভব হতো। আর সেই ব্যথার জন্য প্রতি রাতে তোমাকে একটা করে ইনজেকশন দিত, যাতে তুমি আরাম পাও আর ঘুমিয়ে যাও। তুমি যখন ঘুমিয়ে যেতে সেই সুযোগে সে বেরিয়ে পড়তো। সে তোমাকে ছাড়তে চায়নি। আফজাল তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমাকে লুকিয়ে সে রাতের বেলা চুরি করতে বেরোতো। তুমি রাতের বেলা ঘুমিয়ে থাকতে বলে বুঝতে পারতে না যে তোমার স্বামী রাতের বেলা বাড়িতে নেই। এভাবেই চলতে থাকে। এরপর সেই মেয়েটা আমাকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি এখানে কিভাবে এলে। আমি ওই মেয়েটাকে বলি তার আগে তুমি বলো তোমার এই অবস্থা কিভাবে হলো। তখন মেয়েটি বলে একদিন আমি এদের দল ছেড়ে দিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম একটা সুন্দর জীবন গড়তে। আমি একটা মসজিদের ইমামকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমার দলের লোকেরা আমাকে মারধর করে আর এখানে বেঁধে রাখে। ওরা আমাকে প্রতি রাতে মারধর করতো। এসব বলতে বলতে মেয়েটা কেঁদে ফেলে আমার কাছে। মেয়েটির নাম ছিল মরিয়ম। মরিয়মের কথা শুনে আমি খুব হতাশ হলাম, কিন্তু আমার স্বামীকে আমি তো এইসব মানুষের জীবন নিয়ে আর খেলতে দিব না। এরপর আমরা দুজন সেখান থেকে বেরিয়ে গেলাম। পরের দিন সকালে আমি আর ও মিলে থানায় যাই। থানায় গিয়ে পুলিশকে সব খুলে বললাম, কিন্তু পুলিশ ঠিক টাইমে সেখানে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে আমার স্বামী আর তার দলের লোকজনকে গ্রেফতার করে। আমি দোষী চোখে আমার স্বামীর দিকে তাকিয়ে বলেছিলাম যে যেই ভালোবাসা শুরু হয় মিথ্যা দিয়ে, সেই ভালোবাসার কোনো মূল্য নেই আমার কাছে। তারপর 7টা বছর কেটে গেছে। মারিয়াম এখন খুব সুখে আছে, কিন্তু আমার স্বামী এখনো জেলে। আমি আমার স্বামীকে এখনো খুব ভালোবাসি, তাই আমি তাকে কখনো ডিভোর্স দেইনি। আমি তার জন্য অপেক্ষা করছিলাম। কিছু মাস পর সে আবার জেল থেকে ছাড়া পাবে, আর তখন আমরা আমাদের নতুন করে জীবন শুরু করব। আমার স্বামী আমাকে কথা দিয়েছিল সে আর কখনোই চুরি করবে না। ধন্যবাদ সবাইকে। এটাই ছিল গল্পের শেষ পর্ব। অনেক অনেক ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।